আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এফর আকাশ পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের গেস্ট ল্যাবেট ডায়াগনস্টিক্স লিমিটেডের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইকরামুল ইসলাম জুয়েল। জুয়েল, কি খবর, কেমন আছেন? থ্যাংক ইউ মঈনুদ্দিন আকাশ ভাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। প্রথমেই আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনার পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার, চিন্তাভাবনা ইত্যাদি সম্পর্কে একটু বলেন। থ্যাংক ইউ ভাই কোশ্চেনটা করার জন্য। আর একটু অলরেডি আপনি মেনশন করেছেন যে আমি ইকরামুল ইসলাম জুয়েল। আমি আমার বিবিএ কমপ্লিট করেছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এবং পোস্ট গ্রাজুয়েশন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। বর্তমানে আমি ল্যাবেট ডায়াগনস্টিক লিমিটেডে অ্যাকাউন্টস ফাইন্যান্সে জব করতেছি। এটা আমার চতুর্থ জব। আমরা তো একসময় এক্স কলিগ ছিলাম এবং একসাথে কাজ করেছি। আপনি আমাকে যতটুকু চিনেন সেই হিসাবে প্রফেশনাল দিক থেকে আমার দুই একটা ভালো দিক এবং খারাপ দিক যেটা আমার ডেভেলপ করা উচিত। আমরা যখন একসাথে কাজ করেছি ভাই, আপনি খুবই একজন ভালো মানুষ ছিলেন। আর আপনার সবচেয়ে ভালো দিকটা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আপনি খুবই ভালো মেন্টর ছিলেন। থ্যাংক ইউ। কারণ আমি যখন ল্যাবেডে বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করি তখন আমার জিএম ছিল একজন ফরেনার। ওনার সাথে আমার কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার অবদান অতুলনীয়। ধন্যবাদ। এই জন্য আমি কৃতজ্ঞ। আমি সব গেস্টদেরকে এই প্রশ্নটা করি যে আমাকে যতটুকু চিনে, প্রফেশনালি যতটুকু দেখেছে, সেই হিসাবে আমাকে আগামী 5 বা 10 বছর পর কোথায় দেখতে চাই। জি, আপনি তো কাজের ক্ষেত্রে খুবই সিনসিয়ার এজ এ মার্কেটিং প্রফেশনাল। আমি চাই আগামী 10 বছর পরে আপনি জিএম বা তার চেয়ে বড় লেভেলে থাকেন। থ্যাংক ইউ। শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। তো আপনি তো হেলথ কেয়ারে কাজ শুরু করেন ডেটা অ্যানালিস্ট হিসেবে, হ্যাঁ। এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে এখন কাজ করছেন। জি, তো ডেটা অ্যানালিস্ট এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স দুইটা আলাদা সেক্টরের, কাজের দায়িত্ব ও কর্তব্যগুলো কি একটু জানতে চাই। আমি যখন অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে ল্যাবেডে জয়েন করি তখন আমার দায়িত্বগুলো ছিল ডাটা নিয়ে কাজ করা। সবাই জানে যে আমাদের ল্যাবেড হসপিটাল রয়েছে এবং মোর দেন 30+ ব্রাঞ্চ রয়েছে। এতগুলো ব্রাঞ্চের অনেকগুলো ডাটা, আমাদের এই ডাটাগুলো নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। এই ডাটাগুলো প্রেজেন্ট করতে হয়েছে ম্যানেজমেন্টের কাছে। এই ডাটা ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের বিভিন্ন সফটওয়্যার ইউজ করা লাগছে। যেমন হলো এক্সেল। এক্সেলে আপনাকে খুবই পারদর্শী হতে হবে। এক্সেলের পাশাপাশি আরো কিছু সফটওয়্যার বেসিস কাজ রয়েছে, যেমন আপনার পাইথন, আর প্রোগ্রামিং, এসকিউএল, পাওয়ার বিআই। এগুলো আপনার পারদর্শী হতে হবে ডাটা অ্যানালাইজড হতে হলে। আর আপনার এক্সেল আপনার খুবই ভালো। এক্সেলে আপনি যতটা স্মার্ট ভাবে কাজ করতে পারবেন, আপনার অন্য সফটওয়্যার গুলো একটু কম যদিও আপনি পারেন তাও আপনার হবে। কিন্তু এক্সেলে আপনাকে খুবই অ্যাডভান্স লেভেলের হতে হবে, কারণ আপনি এক্সেলে এলো পেয়ে যাবেন আমাদের প্রবলেম সলভার। এখানে পাবেন আপনার পাইভট টেবিল। পাইভট টেবিলটা সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ আমরা যখন অনেকগুলো ডাটা নিয়ে একসাথে কাজ করি, এগুলা সেগ্রিগেশন করার জন্য, এগুলা থেকে পৃথক পৃথক রিপোর্ট তৈরি করার জন্য পাইভট টেবিল খুবই প্রয়োজনীয়। আপনি যদি পাইভট টেবিল না পারেন বা সলভার না পারেন বা কন্ডিশন না পারেন, অনেক ফর্মুলা আছে, সেগুলো যদি আপনি না পারেন তাহলে আপনি ডাটা নিয়ে কাজ করতে পারবেন না। কারণ ডাটা নিয়ে আপনার কাজ করতে হলে আপনি তো ডাটা এক জায়গায় স্টোর করতে পারবেন, কিন্তু এই ডাটাগুলো যখন ম্যানেজমেন্ট চাবে তখন কিন্তু আপনাকে ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী আপনাকে প্রেজেন্ট করতে হবে। আর এই প্রেজেন্ট করার সময় হচ্ছে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লাগবে। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি? অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টটা তো বিশাল বড়। এখানে সবার কাজ আলাদা আলাদা থাকে। যেমন আমি হচ্ছে ল্যাবেটে সম্পূর্ণ সাপ্লাই চেইন, যেটা এই সাপ্লাই চেইনটা আমি মেনটেন করি। তাদের বিল ভেরিফিকেশন করা, তাদের পেমেন্ট করা, তাদের ব্যাড ট্যাক্স ডিডাক্ট করা, এই দায়িত্বগুলো হচ্ছে আমার পালন করতে হচ্ছে। সফটওয়্যারে তো নর্মালি কমান্ড দিলেই ডেটা অটোমেটিকলি একটা ফরম্যাটে তৈরি হয়ে চলে আসে। তারপরও কেন ওয়ার্ল্ড ওয়াইড ডেটা অ্যানালিস্টের এত বেশি প্রয়োজনীয়তা এবং আগ্রহ বাড়ছে মানুষের এই সেক্টরে? আপনার কোশ্চেনের অ্যান্সারটা আপনার কোশ্চেনের মধ্যেই আছে। আচ্ছা, আপনি যখন বলতেছেন যে সফটওয়্যারে কমান্ড দিতে হলে তো একজনকে লাগবে। আচ্ছা, সে হচ্ছে হলো বিজনেস অ্যানালিস্ট।
এন্ড কমান্ড দেওয়ার মতো যদি কেউ না থাকে তাহলে সেই ডাটা গুলো কিভাবে কাজ করবে? আচ্ছা, তার মানে ডেটা অ্যানালিস্টের কাজ হচ্ছে যে এই সফটওয়্যার থেকে ডেটাটা কিভাবে তৈরি করে নিয়ে আসবো, কোন ফরম্যাটে নিয়ে আসবো, এটাই ডেটা অ্যানালিস্ট জি। ঠিক করে, জি। এবং ম্যানেজমেন্ট যেভাবে চায় সেভাবে ডেটা জি। অ্যানালিস্ট এটা দেয়। আচ্ছা, একটা হেলথ কেয়ার সেক্টর, আপনি তো হেলথ কেয়ার সেক্টরে কাজ করছেন, হেলথ কেয়ার সেক্টর কোন একটা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার কত বড় হলে তার আসলে একজন ডাটা অ্যানালিস্ট প্রয়োজন আছে? একটা হসপিটালে যখন আপনি দেখবেন তাদের বেড 100+ বা 200+ রয়েছে, তার মানে এখানে অনেক পেশেন্টের ডাটা থাকবে। আবার ওই হসপিটাল যদি আপনার ডায়াগনস্টিক বিজনেস শুরু করে, অথবা কোনো ডায়াগনস্টিক বিজনেস যদি তারা আহ, জেলা ভিত্তিক শুরু করে, তার মানে কিন্তু হচ্ছিল আপনার অনেকগুলা ডাটা। আপনার যদি 30টা জেলায় আপনার 30টা ব্রাঞ্চ থাকে, তার মানে 30টা ব্রাঞ্চের যে ডাটাগুলো, এখানে আপনার সেলস এর ডাটা থাকবে, এক্সপেন্সের ডাটা থাকবে, আপনার প্রফিটের ডাটা থাকবে। এই সবগুলো ডাটা নিয়ে কাজ করতে হলে তো একজন লোক লাগবে। হ্যাঁ, সেই হচ্ছিল ডাটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্টের ডিমান্ড এখন ওয়ার্ল্ড ওয়াইড এত বাড়ছে কেন? ডাটা অ্যানালিস্টের ডিমান্ড দিন দিন বেড়েই যাচ্ছে, এবং এটা বাড়বে। কারণ হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠানই চাই হলো গ্রোথ করার জন্য, আর গ্রোথ যদি করতে চান আপনার কি লুপস গুলো আছে সেগুলো বের করতে হবে। সেগুলো যদি আপনি বের করতে যান এজ এ ম্যানেজমেন্ট, আপনি এতটা সময় পাবেন না ওগুলো নিয়ে কাজ করা। এই লুপস গুলো বের করার জন্য আপনাকে একজন ডাটা অ্যানালিস্ট অবশ্যই লাগবে। কারণ সেই আপনাকে এলো ভিজুয়ালি দেখাবে যে এলো আপনার সেলস কিরকম ছিল, আপনার কস্ট কিরকম ছিল, আপনার সেখান থেকে প্রফিট মার্জিন কত, এগুলো দেখার জন্য হচ্ছে আপনার একজন ডাটা অ্যানালিস্ট লাগবে। এখন তো এআই নিয়ে অনেক কথাবার্তা চলছে, আপনার কি মনে হয় যে এআই টেকনোলজি ডেটা অ্যানালিস্টের জব টেক ওভার করতে পারবে? আমার কাছে মনে হয় না যে এলো এআই ডাটা অ্যানালিস্ট টেক ওভার করতে পারবে। বিকজ আপনি যখন একটা ডাটা নিয়ে কাজ করবেন, আপনাকে কমান্ড করতে হবে। এআই টুল যখন আপনি ইউজ করবেন, তাকে তো আগে আপনার কমান্ড দিতে হবে যে আই নিড দিস, আমার এই ফরম্যাটে এই রিপোর্টটা প্রয়োজন। তাহলে কমান্ডটা কে করবে? আপনাকে তাকে বলতে হবে যে এলো আমার এটা লাগবে। তখনই এআই বুঝতে পারবে যে হ্যাঁ, তার এটা লাগবে, আমি এটা এইভাবে এইভাবে করতে পারবো। তার মানে এইটার উত্তরও আমার ওই আগের প্রশ্নটার মধ্যেই ছিল। হ্যাঁ, মানে এখানে হলো আপনার হিউম্যান টাচ লাগবেই। নাহলে একটা মেশিন যখন আপনার একটা ডাটা নিয়ে কাজ করবে, সেই ডাটাটা কোত্থেকে পাবে? আচ্ছা, আপনার চাহিদাটা এআই কিভাবে বুঝবে? আপনাকে জানাইতে হবে যে আমার এই চাহিদা। এখন এই জন্যই কি ডেটা অ্যানালিস্টের প্রয়োজন, নাকি যে ডেটা অ্যানালাইসিস করতে পারে না, একজন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউ, সেও কি তার মতো করে কমান্ড দিয়ে ডেটাটাকে বের করে নিয়ে আসতে পারে, নাকি ডেটা অ্যানালিস্টই শুধুমাত্র পারে এই ডেটাটা নিয়ে আসার জন্য? আপনার এখানে এই কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড, বিকজ আপনি যখন একটা কমান্ড করবেন, আপনার আগে জানতে হবে যে আপনি কি চাচ্ছেন। এই চাওয়াটা যে কেউই জানতে পারে। আবার যখন আপনি ডাটাটা প্রেজেন্ট করবেন, তখন হচ্ছে হলো আপনার হলো প্রফেশনাল হইতে হবে, যে ডাটা নিয়ে অলরেডি কাজ করছে। আপনি চাইলে আপনি এক্সেলে ডাটা ইনপুট দিতে পারেন, কিন্তু এই ডাটাটা যখন গ্রাফিক্যালি আপনি প্রেজেন্ট করবেন, তখন ওই জ্ঞানটা তো আপনার থাকতে হবে। তাহলে এই জ্ঞানটা তো সবার থাকবে না। এই জ্ঞান যার আছে, নলেজ যার আছে, সেই শুধু ওই কমান্ডটা করতে পারবে। তাহলে আমরা এটা কনক্লুড করতে পারি যে এআই টেকনোলজি আগামী 10 বছরে ডেটা অ্যানালিস্টের জব টেক ওভার করতে পারবে না। হ্যাঁ, টেক ওভার তারা করতে পারবে না এআই, বাট তারা একসাথে যখন হিউম্যান এবং এআই দুজন একসাথে কাজ করবে, আমাদের যে কোয়ালিটি এটা আরো ইমপ্রুভ ইনক্রিজ হবে। হবে। ডেটা অ্যানালিস্টের সব থেকে বেশি কোন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে কাজ করতে হয়, টপ ম্যানেজমেন্ট না মিড ম্যানেজমেন্ট? টপ ম্যানেজমেন্ট। আপনি অলওয়েজ টপ ম্যানেজমেন্টের সাথে কাজ করবেন। ডেটা অ্যানালিস্টের কি হেলথ কেয়ার সেক্টরে সরাসরি ক্লায়েন্টদের সাথে কোনো কাজ থাকে? না, আপনি সরাসরি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন না। আপনি অলওয়েজ টপ ম্যানেজমেন্ট, যেমন জিএম, সিইও অথবা চেয়ারম্যান, তাদের সাথে এলো কাজ করবেন। এই ইনফরমেশন গুলো তাদের বেশি প্রয়োজন। আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন অনেকদিন, এরপরে আপনি শিফট করেছেন অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে। এই শিফটিং এর কারণটা কি? শিফটিং এর কারণটা ছিল এরকম, ম্যানেজমেন্ট চাচ্ছিল ওই মুহূর্তে অ্যাকাউন্টস ফাইন্যান্সে একজন এক্সপিরিয়েন্স লোক লাগবে। আর যেহেতু এটা আমার 4 নম্বর জব, আমার লাস্ট 3টা জবই ছিল হচ্ছে অ্যাকাউন্টস ফাইন্যান্সে, আমাকে অ্যাকাউন্টস ফাইন্যান্সে দায়িত্ব দিয়েছে।
ডেটা অ্যানালিস্ট এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ কি মোটামুটি একই? দুইটা কাজ হচ্ছিল ভিন্ন। আপনি যখন ডাটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করবেন তখন আপনি শুধু ডাটা নিয়ে কাজ করবেন, আর যখন আপনি অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করবেন তখন আপনাকে দেখতে হবে যে আহ, এখানে কাজগুলো আলাদা আলাদা। সাপোজ কেউ দেখতেছে সাপ্লাই চেন, কেউ দেখতেছে পেমেন্ট, কেউ দেখতেছে হচ্ছে লোন অ্যান্ড ডিপোজিট। হাসপাতালে তো নর্মালি রোস্টার বেসিসে কাজ করতে হয়। ডেটা অ্যানালিস্ট যারা কাজ করে এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের কি এরকম রোস্টার বেসিসে রাতের বেলা কাজ করতে হয় প্রায়? জি না। আমরা যারা হসপিটালে জব করি বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জব করি, আমাদের রোস্টার কোনো ডিউটি হয় না। ডাটা অ্যানালিস্ট অথবা অ্যাকাউন্টস ফাইন্যান্সে যারা আছে তারা হচ্ছিল এজ এ কর্পোরেট একটা ভাইব নিয়ে তারা জব করে, 9টা 6টা তারা জব করে। বাট যারা পেশেন্টের সাথে সরাসরি ইনভলভ তারা রোস্টার ডিউটি করে। হেলথ কেয়ার সেক্টরে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরেই, যে হেলথ কেয়ার সেক্টরে ছুটি দেয় হচ্ছে সপ্তাহে একদিন, শুধুমাত্র শুক্রবার। এবং বেশ কিছু হেলথ কেয়ার সেক্টর এখন নতুন একটা প্র্যাকটিস শুরু করেছে, শুক্রবারের সাথে শনিবারও ছুটি দিচ্ছে। আপনার এই হলিডে নিয়ে মতামতটা কি? আমরা যারা হসপিটাল সার্ভিসে আছি আমরা আসলে একদিন ছুটি পাই। একদিন ছুটির পাশাপাশি যদি আরেকদিন ছুটি আমাদের দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য একটু ভালো হয়। কারণ আপনি যদি প্রতিদিনই জব করতে থাকেন, এই জবের মধ্যে আপনার যে কাজের কোয়ালিটি সেটা আস্তে আস্তে ডিক্রিজ হবে। কারণ আপনি 9টা 6টা জব করবেন, তারপরে বাসায় যে ওইভাবে রেস্ট নিতে পারবেন না, আবার পরের দিন এসে ডিউটি করবে। এই ডিউটি করতে করতে দেখা যাবে আপনার কোয়ালিটি হ্যাম্পার হবে। এটাই কি একটা কারণ যে আমি যেটা দেখতে পাচ্ছি ইদানিং প্রচুর হেলথ কেয়ার থেকে মানুষজন শিফট করে এমএনসি এবং অন্যান্য কর্পোরেশন কোম্পানিতে চলে যাচ্ছে? এই ছুটিটাই কি একমাত্র কারণ, নাকি বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাও একটা কারণ হতে পারে যে হেলথ কেয়ারে এক নতুন ট্যালেন্ট আসছে না, সেকেন্ড হচ্ছে যারা আসেও বেশি দিন না থেকেই চলে যায় এই সেক্টর থেকে? হসপিটাল সার্ভিস এটা একটু কমপ্লিকেটেড। এইখানে সবাই থাকতে পারে না, এই কারণে অনেকে সুইচ করে। আর ট্যালেন্টেড মানুষের অভাব রয়েছে আমাদের এই সার্ভিসে। যদি ট্যালেন্টেড মানুষ আরো আসতো তাহলে সুইচিং হার এত বাড়তো না। থ্যাংক ইউ সো মাচ ইকরাম, অনেক সময় দিলেন। আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। শেষ করার আগে আমরা একটা সাইনিং নেই, সেই সাইনিং এর জন্য আমি আমার ডায়েরিটা দিচ্ছি আপনাকে। আমি একটা যে কোনো উইশ লিস্ট চাচ্ছি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। প্রোগ্রাম শেষ করার আগে আপনার একটা সমাপ্তি বক্তব্য শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আকাশ ভাই আমাকে ইনভাইট করার জন্য। আমি চাই আপনাদের এই প্রোগ্রামটা সারা বাংলাদেশে প্রতিটা মানুষ দেখুক এবং তারা হেলথ কেয়ার সম্পর্কে আরো জানুক। কারণ আমাদের হেলথ কেয়ার সেক্টরে আরো ভালো ট্যালেন্টেড লোক প্রয়োজন। যদি আরো ট্যালেন্টেড লোক আসে ইনশাল্লাহ আমরা হেলথ সার্ভিস আরো ভালো দিতে পারবো, যাতে প্রতিটা পেশেন্ট একটা ভালো সার্ভিস আমাদের কাছ থেকে নিতে পারে। ধন্যবাদ ইকরামুল ইসলাম আমাদের এই স্টুডিও হাতে আসার জন্য। দিস ইজ মাইনুদ্দিন আকাশ সাইনিং অফ। আল্লাহ হাফেজ।